WBG 2024 সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। এরপর তোমাদের মনে অজস্র প্রশ্ন থাকবে। আমি আজকের এই ভিডিওতে প্রতিটা প্রশ্নের উত্তর দেবো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে যায় তখন তুমি আমাকে বলবে যে এই প্রশ্নটা আমার এখনো পর্যন্ত ডাউট আছে। যত তোমার মনে প্রশ্ন আসার কথা প্রতিটা প্রশ্নের উত্তর দেবো। আমরা আগে সবচেয়ে প্রথমে যাব, গিয়ে পরে দেখবো ওয়েবসাইটে যে তোমার আপগ্রেডেশন হয়েছে কি হয়নি, বা নতুন যদি কোনো আগে কলেজ না পেয়েছো। অনেক স্টুডেন্ট থাকবে যারা নতুন কলেজ পাবে, কিন্তু কারণ ফার্স্ট রাউন্ডে প্রচুর স্টুডেন্টের সিট ক্যান্সেল হয়ে গিয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশনে, তারা ডকুমেন্ট সাবমিট করতে পারেনি। ওবিসি ইডব্লিউএস দের ম্যাক্সিমাম সিট ক্যান্সেল হয়েছিল। তো তার জন্য এবছর অনেক স্টুডেন্টের এই রাউন্ডে কিন্তু একটা সুযোগ আছে আপগ্রেডেশন হয়ে পরে একটা ভালো চয়েস পেয়ে যাওয়ার। তো সেটা তোমরা দেখে পরে জানাও যে তোমাদের আপগ্রেডেশন হয়েছে কি হয়নি, অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে পরে জানাবে। এরপর আমাকে নতুনভাবে আর দেখানোর কিছু নেই যে কোথা থেকে যাবে, নিজে লগ ইন করবে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে পরে, তারপর তুমি দেখতে পাবে ওখানে যে তুমি যদি প্রথমবারের জন্য পেয়েছো তখন তোমার কাছে 3টা ইনকমপ্লিট থাকবে, একটা একটা করে দেখবে। আগের ভিডিওতেও দেখিয়ে দেওয়া আছে, এটা নতুন কিছু নয়। তোমাকে যদি নতুনবার প্রথমবারের জন্য তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে, অর্থাৎ আগে কোনো প্রকারে কোনো তোমার সিট অ্যালটমেন্ট হয়নি, তখন তোমাকে কিন্তু অনেক বড় প্রসেস কমপ্লিট করতে হবে। সবচেয়ে প্রথম তোমাকে করতে হবে কি, যে তোমাকে আগে দেখতে হবে যে তোমার কোথায় সিটটা অ্যালট হয়েছে। এটা দেখে নেওয়ার পর তোমাকে 5000 টাকার অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে। এরপর কি করব, ফ্রেশ অ্যালটমেন্ট হওয়ার পর আমাদের কাছ থেকে এখানে যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস এইটাকে আমাকে দিতে হবে। যদি তুমি পে না করো তাহলে তুমি এক্সিট হয়ে যাবে, অর্থাৎ তুমি আর কোনো প্রকারে অন্য কোনো ফার্দার মপ আপ রাউন্ডে যেতে পারবে না। এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, তুমি পে করবে। পে করার পর যদি তুমি অ্যাটেন্ড না করো, তুমি পেমেন্ট করেছো কিন্তু যদি তুমি কোনো প্রকারে মানে ভেরিফিকেশন করাতে গেলে না, ডকুমেন্টস ভেরিফিকেশন, তখনও কিন্তু তুমি ক্যান্সেল হয়ে যাবে, তুমি কিন্তু ফার্দার আর মপ আপ রাউন্ডে যেতে পারবে না। অর্থাৎ তোমাকে পেমেন্ট করার পরে ভেরিফিকেশনটা তোমাকে করিয়ে আসতে হবে যদি তোমার প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে। যদি তোমার আগেও অ্যালটমেন্ট হয়েছে সেটা আমি আসছি একটু পরে, কিন্তু যদি প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে তোমাকে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, না হলে তুমি এক্সিট করে যাবে, মানে ফার্দার আর কোনো রাউন্ডে বসতে পারবে না। এরপর তুমি পেমেন্ট করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়েছো, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে পর দেখা যাচ্ছে যে তোমার ডকুমেন্টস ঠিক নেই, অর্থাৎ তুমি ওবিসি কিন্তু ওবিসি এনসিএল নেই, ইডব্লিউএস সার্টিফিকেট নেই, তখন তোমার ক্যান্সেল হয়ে যাবে, তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। মপ আপ রাউন্ডে তুমি পার্টিসিপেট করবে, মপ আপ রাউন্ডে অ্যাজ এ জেনারেল তুমি পার্টিসিপেট করবে। কিন্তু যদি তুমি নট এলিজিবল হয়ে থাকো, নট ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গেছো, দেখছি নট এলিজিবল। নট এলিজিবলের অর্থ হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে তুমি যখন কাউন্সিলিংয়ে ফর্ম ফিল আপটা করেছিলে তখন দেখা যাচ্ছে তুমি মার্কস বোস করেছিলে, তোমার এমন মার্কস বোস করেছিলে যেখানে তুমি পাস হয়ে গিয়েছো, কিন্তু আদপে দেখা যাচ্ছে তুমি পাস করোনি, ম্যাথামেটিক্সে পাস নেই, তোমার ফিজিক্সে পাস নেই, কেমিস্ট্রিতে পাস নেই, তখন তুমি নট এলিজিবল হয়ে যাবে, তখন তোমাকে এক্সিট করে দেওয়া হবে, অর্থাৎ কাউন্সিলিংয়ে তোমার পার্টিসিপেট করার মতন যোগ্যতা নেই আর কি, কিন্তু তুমি ভুল তথ্য দিয়েছিলে। আচ্ছা, এরপর যদি তোমার ডকুমেন্টস অ্যাকসেপ্ট হয়ে যায়, অর্থাৎ তুমি ধরো ডকুমেন্টস মানে ডকুমেন্টসগুলো ঠিকঠাক দিয়েছিলে, তোমার ডকুমেন্টস অ্যাকসেপ্ট হয়ে গেল। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর তোমার কাছে দুটো অপশন থাকবে। হতে পারে তোমার ফ্রেশ অ্যালটমেন্টটা এই রাউন্ডে প্রথম কলেজের জন্যই হয়েছে, মানে যেটা তোমার চয়েসের একদম ফার্স্ট চয়েস ছিল সেই চয়েসটা তুমি পেয়েছো, যেটা দিয়েছিলে তুমি, তাহলে তোমার একটাই অপশন, হয় তুমি কলেজে ভর্তি হবে, নয়তো তুমি এক্সিট করে যাবে, তুমি আর মপ আপ রাউন্ডেও বসতে পারবে না। এটা কিন্তু মাথায় যেন ঢুকে থাকে। দ্বিতীয় জিনিস, তোমার হতে পারে প্রথম চয়েসটা বাদ দিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যে কোনো একটা চয়েস আছে, 50 নাম্বার 60 নাম্বার চয়েসটা এসছে, যে কোনো একটা কলেজে চয়েস পেয়েছো, তখন তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি নো আপগ্রেডেশন করবে, নয়তো তুমি ইএস আপগ্রেডেশন করবে। ইএস আপগ্রেডেশনের অর্থ কি, অর্থাৎ তুমি তোমার যে কলেজটা পেয়েছো সেই কলেজটাতে স্যাটিসফাইড নয়, তুমি ভাবছো মপ আপ রাউন্ডে যাবে। এখানে আমার একটা ছোট্ট সাজেশন থাকবে, যদি তুমি প্রথমবারের জন্য বা কোনো একটা কলেজে অ্যালট হয়েছো, এটা মানে সবার কার জন্যই প্রযোজ্য। তুমি আগেও একটা কলেজ পেয়েছো, ইএস আপগ্রেডেশন হয়ে পরেও তুমি হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে দেখা যাচ্ছে যে একটা কোনো চয়েসে পেয়েছো, যে কোনো কারোর জন্য তোমাকে সবসময় সাজেস্ট করবো আমি, তো সেকেন্ড রাউন্ডে যে সিটটা পেয়েছো সেই সিটটা জেনে রাখবে তোমার জন্য যথেষ্ট ভালো একটা সিট। কেন বলছি আমি এই কথাটা, যদি তুমি ভাবো যে মপ আপ রাউন্ডে তুমি পার্টিসিপেট করবে, তোমার সেকেন্ড রাউন্ডে একটা কলেজ এসেছে, তারপরেও তুমি ভাবছো যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, হয় তোমাকে ওই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, নয়তো ওই কলেজটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। যদি তুমি ভাবে যে কলেজটাকে ছেড়ে দেবো, মানে কলেজে অ্যাডমিশন নেব না, তখন তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু তুমি যদি মপ আপ রাউন্ডে কোনো প্রকারে কোনো কলেজ না পাও, তখন কিন্তু তুমি ঘুরে পরে আর ওই কলেজটাতে যেতে পারবে না, তোমার কাছে আর কোনো কলেজ থাকবে না, তুমি একদম শেষ, তুমি কোনো কলেজ এবছরের জন্য আর পেলে না। সবাইকে ওই জন্য সাজেশন থাকবে, সেকেন্ড রাউন্ডে যেই কলেজ পেয়েছো সেই কলেজটা তোমার র্যাঙ্কে তোমার চয়েস অনুযায়ী সবচেয়ে ভালো কলেজ। এবার দেখছো তোমার চয়েস ফিলিং ভালো করে তুমি সাজাতে পারো নি, ভুলভাল সাজিয়েছিলে, তখন তুমি মপ আপ রাউন্ডে যেতে পারো। আদারওয়াইজ যদি দেখছো যে তোমার সাজানো ঠিক ছিল, সব কিছু ঠিকঠাক আছে, তুমি কিন্তু আর কোনোভাবেই মপ আপ রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে না, ডিরেক্ট ওই যাবে
ওই কলেজে গিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে অ্যাডমিশন নিয়ে নেবে, জয়েন করে যাবে ইনস্টিটিউশনে। এটা আমার পার্সোনাল সাজেশন থাকবে, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ দাদা তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, মপ আপ রাউন্ডে কেউ ভুল করেও যাওয়ার চেষ্টা করো না। কারণ মপ আপ রাউন্ড কেমনভাবে হয়, মপ আপ রাউন্ড যেই সিটগুলো বেঁচে থাকে সেই সিটগুলো নিয়ে পরে মপ আপ রাউন্ড হয়। যদি সব ছেলেই এই রাউন্ডটাতে ভর্তি হয়ে যায় আর সিট কোথায় বেঁচে রইলো বলো? তাহলে তুমি যে ভাবছো যে তুমি একটা আপগ্রেডেশন হবে বা কিছু হবে, এই জিনিসটার প্রবণতাটা খুবই কম। ম্যাক্সিমাম সিটটাই সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে যায়, খুব কম পরিমাণে সিট থাকে, প্রতিটা কলেজ থেকে একটা দুটো করে সিট থাকে। সেই একটা দুটো সিটের জন্য তুমি রিস্ক নিতে কিন্তু যেও না। তুমি ভাববে যে আমি তো সেকেন্ড রাউন্ডে পেয়েছিলাম তাহলে মপ আপ রাউন্ডে পেয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ অনেকে সেকেন্ড রাউন্ডে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়েছিল তারা কিন্তু তাদের র্যাঙ্ক যদি তোমার থেকেও ভালো হয় কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল কোনোভাবে, তারা কিন্তু তোমার সিটটাকে দখল করে নেবে। তখন দেবে তুমি ভ্যাবে করছো, তুমি কলেজটা পাবে না, কিছুই তোমার লাভ হবে না। তার জন্য রিকোয়েস্ট, এই রাউন্ডে অ্যাডমিশন নেবে, যে যা বলছে না বলছে তুমি আমার কথা শুনে এই রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নেবে, ব্যাস একদম পুরো সিকিওর থাকবে। যারা ভাবছো এই রাউন্ডে ভর্তি হয়ে যাবে কলেজে, তো তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে, প্রতিটা কলেজের রুলস আছে। আরও একবার তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমার কাছ থেকে তারা মেডিকেল সার্টিফিকেট আর অ্যান্টি র্যাগিং ফরম্যাট চাইতে পারে বা অ্যান্টি র্যাগিংয়ের একটা এফিডেভিট চাইতে পারে। তোমাকে এই দুটো জিনিসকে বের করে নিতে হবে। অলরেডি আমি একটা মেডিকেল সার্টিফিকেটের নিয়ে পরে ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেটের লিঙ্কও আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। আর অ্যান্টি র্যাগিংয়ের এফিডেভিটটা বানিয়ে নিয়ে পর যাবে, যেই কলেজ চাইছে সেটা তোমরা সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে পর দেখে নিতে পারবে যে এই কলেজ চাইছে, আর তারাই কিন্তু তোমাকে একদম মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটও দিয়ে দেবে। যদিও প্রাইভেট কলেজগুলো তোমাকে বেশ কিছুদিন সময় দেয়, অ্যাডমিশন নিয়ে নেবে, তারপরেও বেশ কিছুদিন সময় দেয়, তার মধ্যে সেই টাইম স্প্যানের মধ্যে তোমাকে বানিয়ে পর দেওয়ার মতন সময় দেয়। কিন্তু গভর্নমেন্ট কলেজে সেই জিনিসটা হয় না। গভর্নমেন্ট কলেজে যদি চাইছে তাহলে তোমাকে সেটা নিয়ে যেতে হবে। যেমন কলকাতা ইউনিভার্সিটি অ্যান্টি র্যাগিং চাইবে, তোমাকে আমাদের মেডিকেল সার্টিফিকেট চাইবে, সেই দুটোকে তোমাকে বানিয়ে নিয়ে যেতে হবে, তারপরে তোমাকে অ্যাডমিশনে কিন্তু নিতে দেবে, নয়তো তোমাকে অ্যাডমিশনটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য এইসব জিনিসগুলোকে আগে রেডি করবে, তারপরে অ্যাডমিশন নিতে যাবে। এই কদিনের মধ্যে রেডিটা করে নাও, ঠিক আছে? যারা আগে কলেজ পেয়েছিলে দিয়ে ইয়েস আপগ্রেডেশন করে এসেছিলে, ঠিক আছে, নো আপগ্রেডেশন যারা করেছিল তারা তো হয়ে গেছে, কিন্তু তুমি ইয়েস আপগ্রেডেশন করে এসছো। ইয়েস আপগ্রেডেশন করার পর তুমি একটা নতুন কলেজ পেয়েছো, তোমাকে কি বা যে কলেজটা ছিল সেই কলেজটা পেয়েছো, যে কোনো একটা আসবে তোমার, হয় নতুন একটা কলেজ পাবে, নয়তো যে কলেজটা ছিল সেই কলেজটাই থাকবে। তোমাকে কি নতুনভাবে আবার 5,000 টাকা পেমেন্ট করতে হবে? না, তোমাকে নতুনভাবে 5,000 টাকা পেমেন্ট করতে হবে না। তুমি জাস্ট কি করবে, তোমার যদি মনে হয় যে তুমি ওই ইনস্টিটিউশনে ভর্তি হবে, একদম ডিরেক্ট কলেজে যাবে, কলেজে গিয়ে পরে ভর্তি হবে। যদি তোমার মনে হয় যে তুমি কলেজে ভর্তি হবে না, তাহলে তোমাকে কিন্তু ওই কলেজটা ছেড়ে দিতে হবে, তোমার কাছে কোনো কলেজের হাতে থাকবে না, তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিই। হয় তুমি পিআই রিপোর্টিং মানে কি ইনস্টিটিউট রিপোর্টিং করবে, এরপর তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি ইনস্টিটিউটে জয়েন করবে, নয়তো তুমি রিপোর্ট করোই নি, ইনস্টিটিউটটাতেই যাওনি, তার মানে কি তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? ক্যান্ডিডেট হু আর অ্যালটেড সিট পেড 6 অ্যাকসেপ্টেন্স ফিস, মানে তোমাকে 5,000 টাকা অ্যাকসেপ্টেন্স ফিসটা পেমেন্ট করেছো, আইদার রাউন্ড 1 অর রাউন্ড 2 যে কোনো একটা রাউন্ডে পেমেন্ট করেছিলে, বাট অ্যাডমিশন নাওনি, তখন হচ্ছে তুমি যেতে পারবে মপ আপ রাউন্ডে। ক্যান্ডিডেট হু আর নট রেজিস্টার্ড আর্লিয়ার, অর্থাৎ কেউ যদি প্রথম রাউন্ড থেকে রেজিস্টারই করনি, তুমিও যেতে পারবে এই রাউন্ডে, নতুনভাবে ফ্রেশভাবে যেতে পারবে। এরপর তোমাকে মপ আপ রাউন্ডে আবার নতুনভাবে চয়েস ফিলিং করতে হবে, নতুনভাবে কলেজ সাজাতে হবে, সেইটার ব্যাপারেও বলা আছে, আমি একটু বলে দিই, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস আছে যে অল রেজিস্টার ক্যান্ডিডেট কারা বাদ দিয়ে, যে যারা উইথড্রন করে নিয়েছে। এই উইথড্রন ব্যাপারটা কি একটু ভালো করে বুঝে নি। রিফান্ড যে টাকা, সে রিফান্ড যদি পেতে চাও 5,000 টাকা, তুমি কোনোভাবেই তোমার যে রেজিস্ট্রেশনের পেমেন্ট ফিসটা সেটাকে রিফান্ড পাবে না। তুমি কোনটাকে রিফান্ড পেতে পারো, তুমি কাউন্সিলিংয়ের জন্য যে বসেছিলে তার জন্য 5,000 টাকা যেটা দিয়েছিলে, সেই 5,000 টাকাটা তুমি রিফান্ড পেতে পারো। এই যে এই 5,000 টাকাটা তুমি রিফান্ড পাবে। কখন তুমি রিফান্ড পাবে? ধরো তুমি এই রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, কিন্তু তোমার পছন্দ হয়নি, তুমি অ্যাডমিশন নাওনি, তুমি ভেবেছো আমি আর মপ আপও যাবো না, কিছুই করবো না, আমার আর ডাব্লিউবিজি এর কাউন্সিলিংটাই ভালো লাগছে না, আমি এইদিকে যাবো না, আমি অন্য লাইন নিয়ে পড়াশোনা করবো, কিন্তু আমি 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। তখন তুমি লগ ইন করবে, লগ ইন করার পর এইদিকে যে সেকশনটা থাকে সেই সেকশনটাতে দেখবে একটা অপশন থাকবে উইথড্রন বলে একটা অপশন থাকবে। সেই উইথড্রন অপশনে ক্লিক করে পরে তুমি যখন উইথড্র করে নেবে, কারা করবে? যারা ভাবছো যে আর কোনো প্রকার কোনো রাউন্ডে পার্টিসিপেট করবে না, তারাই একমাত্র করবে। রাউন্ড 2 এর পিরিয়ডের মধ্যে তুমি যদি উইথড্র করে নাও, কি করে নাও? যদি উইথড্র করে নাও, তখন তোমার 60 থেকে 90 দিনের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা রিফ্লেক্ট করে দেবে। অর্থাৎ তুমি যখন কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন করেছে, দেবে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিলে না, ওই ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট 5,000 টাকা চলে যাবে। এরপর এই 5,000 টাকাটা পাওয়ার জন্য আরও অন্যান্য উপায়ও আছে, আমি সেটাও বলে দিই। তুমি মনে করছো যে পরের মপ আপ রাউন্ডেও তুমি গিয়েছো, আর কি পরের মপ আপ রাউন্ডে বসছো, তারপরে তুমি ডিসিশন নেবে যে তুমি কলেজে ভর্তি হবে কি হবে না।
সেই ক্ষেত্রেও তুমি 5,000 টাকার রিফান্ড পাবে। কিভাবে পাবে? একটা WBJের ফরম্যাট আছে, আমি ফরম্যাটটা কমেন্টে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ফরম্যাটটাকে তোমাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে পরে বাই পোস্টে ওদের অ্যাড্রেসে পাঠাতে হবে, সব কিছু দেওয়া আছে, সেই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে। আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো, তাহলে তুমি উইদিন 60 to 90 ডেজের মধ্যে তোমার টাকা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তুমি টাকাটা রিফান্ড পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। যদি তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, তখন ওই 5,000 টাকাটা কি হবে? ওই কলেজের যে অ্যাডমিশন ফিস তার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গেল। যদি না নাও অ্যাডমিশন, তখন তুমি রিফান্ড পেয়ে যাবে। আর তুমি যদি এই রাউন্ডেই মনে করছো যে আমি আর কোনো ঝামেলা ঝঞ্ঝটে যাবো না, আমি কাউন্সিলিং আর পার্টিসিপেটই করবো না, উইথড্র বলে একটা অপশন দেবে, উইথড্র করে নেবে, তাহলেই রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, এবং ক্লিয়ারলি এখানে কি বলে দিয়েছে যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, তারপরেও তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো, যদি তারপরে কোনো যদি কলেজ না পাও, তখন ক্লিয়ারলি লিখে দিয়েছে যে তুমি আগের যেই কলেজ ছিল সেই কলেজে ফিরে যেতে পারবে না। ক্যান্ডিডেট উইল পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড ক্যান নট রিটেন হিজ অর হার প্রিভিয়াস অ্যালোটেড সিট। তুমি কোনোভাবেই তোমার আগের সিটটা পেতে পারো না। সিমিলার ওয়েতে যদি তুমি প্রথম রাউন্ডে সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, তারপরে তুমি ছেড়ে পড়ে মপ আপ রাউন্ডে এসেছো, মপ আপ রাউন্ডে তুমি একটা কলেজ পেয়ে গেছো, তারপর তোমার মনে হচ্ছে আমি ভুলভাল কলেজ পেয়ে গেছি রে, আমি আগের সিটটাকে পেতে পারি, তবুও পাবে না। তুমি যেটা পেয়েছো তোমাকে সেটাতেই ভর্তি হতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবে। আমি আবারও একবার বলে দিই তোমাদেরকে কি কি ফলো করতে হবে। যদি তুমি আগে 5,000 টাকা দিয়ে দিয়েছো, তোমার আর কোনো চিন্তা নেই, হয় তুমি কলেজে ভর্তি হয়ে যাবে, যেটা আমার সাজেশন থাকবে, কলেজে ভর্তি হয়ে যাও, যেটা পেয়েছো সেটা তোমার জন্য যথেষ্ট ভালো। যদি তুমি চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করেছিলে, চয়েস ফিলিংয়ে যদি তোমার ভুল থাকে, তুমি মপ আপ রাউন্ডে যাও, আমার কোনো আপত্তি নেই, তুমি এই কলেজের অ্যাডমিশন ছেড়ে দিতে পারো। ঠিক আছে, যারা এই প্রথমবারের জন্য সিট অ্যালট হয়েছে 5,000 টাকা পেমেন্ট করবে, ওই ইনস্টিটিউটে যাবে, ভেরিফিকেশন করিয়ে আসবে। ভেরিফিকেশন যদি ক্যান্সেল হয়, তুমি মপ আপে এলিজিবল। যদি ক্যান্সেল নাও হয়, তাহলে তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় তুমি কলেজে ভর্তি হবে, নয়তো তুমি মপ আপ রাউন্ডে যাবে। কিন্তু যদি তোমার প্রথম চয়েসটাই হিট করে, তখন তোমাকে কলেজেই ভর্তি হতে হবে, নয়তো কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে হবে, আর তুমি ফার্দার কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রকার কোনো ডাউট থাকে, তো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।